প্রিপারেশনের একমাত্র কমপ্লিট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং নিউজ রুম লাইভের শুরুতে যে খবরে নজর রাখতে হবে, পুরসভার পর এবার টার্গেট পঞ্চায়েত এবং সেক্ষেত্রে পঞ্চায়েত টার্গেট করে কড়া নেত্রী। ঠিক কি কি বিষয়ে কড়া পদক্ষেপের কথা বলছেন নেত্রী? প্রতিনিধি আবির আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আবির, পঞ্চায়েতকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের কথা বলছেন, কড়া নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? দেখো, 2024-এর লোকসভা নির্বাচন হচ্ছে মূল লক্ষ্য। তার আগে 2023-এর অর্থাৎ আগামী বছর রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট। তার কারণ হচ্ছে গ্রামাঞ্চলের যে নির্বাচনের যে ভোট, সেই ভোটের অংশ বা মানুষ কি চাইছেন তার একটা আঁচ সেখান থেকে পাওয়া যাবে। এখন থেকে সে কারণে জনসংযোগের যে কাজ তা তিনি শুরু করতে চলেছেন এবং সে কারণে আগামী 10 তারিখ থেকে তিনি নিজে তার যে জেলা সফর সেটা শুরু করতে চলেছেন, যেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি প্রথম একই সাথে রাজনৈতিক বৈঠক হবে, যেটা এর আগে 2012 সালে লক্ষ্য করতে পারা গিয়েছিল। এবং জঙ্গলমহলে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটো জেলা দিয়ে তিনি সেটা শুরু করতে চলেছেন। একই সঙ্গে হচ্ছে দিনের বৈঠকের ক্ষেত্রে তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে দলে কোনো ধরনের ঝগড়াঝাটি বা কোনো একে অপরের সঙ্গে কোনো ধরনের মতানৈক্য বরদাস্ত নয়। এবং বেশ কতগুলো ক্ষেত্রে গত কয়েকদিনের যে সমস্ত ধরনের অভিযোগ জমা পড়েছিল বা যেগুলো সম্পর্কে জানতে পারা গিয়েছিল, দিনকে তাদেরকে সেই বিষয়ে তিনি সতর্ক করে দেন। মূল বক্তব্যের বিষয়ে কোনো ঝগড়াঝাটি না করে এগিয়ে যেতে হবে। এবং তিনি যেটা সূত্রের খবর যেটা জানিয়েছেন যে যত দিন আসবে তত বিজেপি এবং সিপিএম একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো এবং 2021-এ সরকার গঠনের পর সরকারের তরফ থেকে একাধিক যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুলোকে নিয়ে যাতে সাধারণ মানুষের কাছ অব্দি পৌঁছে যেতে পারা যায় সেই ব্যবস্থায় করতে হবে। অর্থাৎ পুরোদস্তুর সেই ব্যবস্থা দলের তরফ থেকেও দেখা হবে রাজনৈতিক ভাবে। এবং সেই কারণেই হচ্ছে মানুষের কাছে পৌঁছানো জনসংযোগের যেমন কর্মসূচি আসতে চলেছে, ঠিক তেমনি ভাবে আগামী 20 তারিখের পর থেকে জেলা এবং ব্লক স্তরেতেও বেশ কিছু কমিটির পরিবর্তন তৃণমূল কংগ্রেস আনতে চলেছে। এদিনের বৈঠকের ক্ষেত্রে তা পরিষ্কার করে দিয়েছেন হচ্ছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আবির। 10 তারিখ থেকে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং 10th মে আমি মিদনাপুর পশ্চিম যাচ্ছি এবং মিদনাপুর পশ্চিম জেলার আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং থাকবে বিকেল 3টে। পরের দিন 11 তারিখ বেলা 12টার সময় আমি একটা দলীয় মিটিং করব আপ টু বুথ লেভেল, মানে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত। তার কারণ হচ্ছে মনে রাখবেন, উপরতলায় কোনো মেসেজ দিলে মেসেজটা সার্কুলেট এবং পার্কুলেট করতে গেলে নিচে কিন্তু পৌঁছাতে হয়। সেই জন্য আমি বুথ লেভেলে বুথ সভাপতি থেকে পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এই মিটিংটা করবো। এটা অ্যাবসলিউটলি পার্টি মিটিং। বঙ্গ সফরে অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অমিত শাহ নাম না করে খোঁচা দিলেন অমিত শাহর রাজ্যসভার ভাষণ নিয়ে। বিএসএফ এর অনুষ্ঠান মঞ্চে সুর চড়ালেন মোদী সেনাপতিও। बंगाल चले जाओ, जान चली जाएगी। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। একুশের নির্বাচনী ধাক্কার পর এই প্রথম বঙ্গ সফরে অমিত শাহ। মোদীর সেনাপতি যখন উত্তর 24 পরগনায়, তখন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট। আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার আর ওরা করেছে কুৎসার ভান্ডার। সম্প্রতি রাজ্যসভায় বাংলা আর আইন শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন অমিত শাহ। बंगाल चले जाओ, जान चली जाएगी। अच्छा है अभी वहां गए नहीं हो। मैं गया था 2019 के चुनाव में, मेरे रोड शो पर आग के गोले फेंके गए। हमारे राष्ट्रीय अध्यक्ष गए नड्डा जी, इनकी गाड़ी को घेर कर उन पर जघन्य हमला किया गया। মিথ্যে কথা বলার ভান্ডার আর ওরা করেছে। এড়িয়ে দিন জবাব দিলেন মমতা। মমতা যখন কলকাতায় সুর চড়াচ্ছেন, তখন হিঙ্গলগঞ্জে বিএসএফ এর অনুষ্ঠানে আক্রমণাত্মক শাহ। हालांकि घुसपैठ और तस्करी स्थानीय प्रशासन की मदद के मगर रोकना बड़ा कठिन, मगर आप विश्वास रखिएगा वो मदद भी जल्दी मिल जाए। ऐसी राजनीतिक स्थिति का भी निर्माण यहाँ होने वाला है। অমিত শাহর এই মন্তব্যের পরই জোর জল্পনা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কোন বদলের কথা বোঝাতে চাইলেন তিনি? বিধানসভা ভোট তো বহু দূরে, তবে কি শাহের ইঙ্গিতে 356 ধারার কথা?
would emerge means he will create to make that things happening. That means he is the conspirator. He is the conspirator to making these political events happening. Through whom? Now the cat is out of the bag. It will never happen. দুদিনের সফরে বাংলায় অমিত শাহ, শাহী সফরের শুরু থেকেই পারদ তুঙ্গে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিজেপির কৌটো কর্মসূচি। তহবিল সংগ্রহে কৌটো হাতে গতকাল পথে নামেন বঙ্গ বিজেপির নেতারা। পদ্মের সেই কর্মসূচিকেই কটাক্ষ করলেন মমতা। যাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি তারা আবার কৌটোর নারী। নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সাহায্য করতে বুধবার কৌটো হাতে পথে নামেন বঙ্গ বিজেপির নেতারা। আপনারা 10 টাকা থেকে যা যে পারবেন এই নীতিতে দিয়ে আমাদেরকে সাহায্য করুন। পদ্মের এই কর্মসূচিকে বৃহস্পতিবার কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। যাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি সারা দেশটাকেই বিক্রি করে দিয়েছে, মানুষের সারা পকেট কেড়ে নিয়েছে, তারা আবার কৌটোর নারী। আমরা আমাদের শহীদের জন্য কৌটো নাড়বো কি আমরা আমাদের শহীদদের জন্য মানুষের দরজায় গিয়ে চাল সংগ্রহ করব? সেটা আমাদের বিষয়। মানুষ প্রত্যাখ্যান করবে, মানুষ গ্রহণ করবে, মানুষের ওপর ছেড়ে দিন। দেশের সবথেকে ধনী রাজনৈতিক দল বিজেপি। এতদিন মূলত নির্বাচনী বন্ড বিক্রি করেই চাঁদা তুলতে দেখা যেত তাদের। পাশাপাশি দেশের তাবড় ধনী ব্যক্তিদের থেকে অনুদান। দলীয় তহবিলে মোটা অঙ্কের চাঁদা দেন বিজেপি নেতারাও। কর্পোরেট কায়দায় তহবিল সামলানো এহেন বিজেপি তহবিল গড়তে কলকাতায় কৌটো হাতে রাস্তায়। তাহলে কি নীতি বদলাচ্ছে পদ্ম শিবির? নাকি বঙ্গে একের পর এক নির্বাচনে ধাক্কা খাওয়া বিজেপির এটা নতুন কোনো কৌশল? এভাবেই কি সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে তারা? চাইছে জনসংযোগ বাড়াতে? এইসব প্রশ্নের মাঝে বিজেপিকে কৌটো কটাক্ষ মমতার। নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারকে বিঁধতে বিরোধীদের অস্ত্র নারী নিরাপত্তার ইস্যু। পাল্টা জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র করলেন লক্ষ্মীর ভান্ডারকে। এটা ইউপি নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে অন্যায় করলে শাস্তি হয়। হাঁসখালি সহ একাধিক ধর্ষণের অভিযোগকে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে অস্ত্র করেছে বিরোধীরা। কাঠগড়ায় তুলেছে বাংলার আইন শৃঙ্খলাকে। প্রশ্ন তুলেছে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে চড়া সুরে এর জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উত্তরপ্রদেশে মেয়েদের বিচার চাইতে গেলে যে অত্যাচারিত হয় তাকেই অত্যাচারী করে আবার পুলিশ ওখানকার। আমাদের এখানে এই করবার সাহস কারো আশা করি নেই। আর থাকলে সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ লোক আমি ছাড়া আর কেউ হবে না, সবচেয়ে কঠোর লোক, এটা মাথায় রাখবেন। পুলিশের কাছে ইনস্ট্রাকশন আছে কোনো রং না দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার। আমি আমাদের ছেলে মেয়েদেরও ছাড়ি না, যদি কেউ অন্যায় করে আমি তাদেরও গ্রেপ্তার করিয়ে দিই। নারী নিরাপত্তা নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার। আমি বোতাম টিপলাম আর 20 লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেল। লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের অধিকার। লক্ষ্মীর ভান্ডার আপনাদের সবার। লক্ষ্মীর ভান্ডার মা বোনেদের দরকার। 21 বিধানসভা ভোটে তৃণমূলকে ঢেলে ভোট দেন বাংলার মা বোনেরা। বাংলার জয়, বাংলার জয়, বাংলাই পারে, বাংলাই পারে। ভোটের পর তৃণমূল সরকারকে বিরোধিতে এই মা বোনেদের নিরাপত্তাকে ইস্যু করছে বিরোধীরা। আক্রমণের জবাব দিতে নতুন সরকারের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রীর মুখে ঘরের লক্ষ্মীদের কথা। আজকের দিনটা আমি আমার মা মাটি মানুষকেই উৎসর্গ করতে চাই এবং সেই জন্যই আমি বেছে নিয়েছি আমাদের সমাজের মূল প্রাণ আমার মা বোনেরা, যারা ঘরের লক্ষ্মী। নিউজ 18 বাংলা। কার কৃতিত্বে দুর্গাপুজোকে ঐতিহ্যের তকমা ইউনেস্কোর?
এ নিয়ে সংঘাতে কেন্দ্র ও রাজ্য। ভিক্টোরিয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত নয় রাজ্য। নেতাজি ইন্ডোর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কো কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করেছে, এটা আমরা চেষ্টা করতে করতে করেছি, অন্য কারো কোনো কন্ট্রিবিউশন নেই। বাংলার প্রাণের উৎসব দুর্গাপুজোকে ঐতিহ্যের তকমা দিয়েছে ইউনেস্কো। সেই সম্মানের কৃতিত্ব নিয়েই সংঘাতে কেন্দ্র রাজ্য। বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতির বিষয়টিও ওঠার কথা, অথচ এরকম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 10 বছর ধরে দুর্গাপুজোকে প্রমোট করতে 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 এবং দুর্গাপুজোয় যেটা কার্নিভাল, পুজো কার্নিভাল বিসর্জন থেকে শুরু করে ক্লাবগুলো যেভাবে ভালো করে পুজো কমিটিগুলো করেন, করতে করতে আজকে ইউনেস্কো কালচারাল হেরিটেজ ডিক্লেয়ার করেছে, এটা আমরা চেষ্টা করতে করতে করেছি, অন্য কারো কোনো কন্ট্রিবিউশন নেই। गाय माने ना अपनी मोड़ल। बंगाल में दुर्गा पूजा तो नहीं करने देता, अगर नहीं करने देता तो यूनेस्को हेरिटेज कैसे मिला है? এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি ইনভলভড হয়েছিলেন। এমন মনে হচ্ছে যেন কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব কৃতজ্ঞতা স্বীকার করে তার স্ত্রীর এই সম্মানের জন্য চিঠি পাঠিয়েছে নবান্নে। এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব, কারণ এরকম দল মুখ্যমন্ত্রীও দাবি করেন সারা পৃথিবীতে নেই। মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সরব শাসক দলের বাকি নেতারাও। সুখেন্দু শেখর রায় টুইটারে লিখেছেন, দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি মোদী শাহ এনে দেননি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিল্পীদের পরিশ্রমের ফসল। যারা এককালে বলেছিলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয় না, এখন তারাই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। নীতি থেকে অর্থনীতি, নানা বিষয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বেঁধেছে। এবার সংঘাতের কেন্দ্রে দুর্গাপুজো। নিউজ 18 বাংলা। 24 লোকসভা ভোটের আগে সিএএ হচ্ছেই। অমিত শাহ রাজ্যে আসতেই সুর চড়ালেন শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে বললেন, সিএর প্রাসঙ্গিকতা ছিল, আছে, থাকবে। বিজেপি মিথ্যাচার করছে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। सीए को हम जमीन पर उतारेंगे। একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বড় অংশ তপশিলি জাতিভুক্ত মতুয়া। তাদের দাবি স্থায়ী নাগরিকত্ব। আইন তৈরি হয়েছে 2019 সালে, এটা 2022। এখনো কার্যকর হয়নি সিএএ। ভোটের বঙ্গে একাধিকবার মোদী শাহের মুখে শোনা গিয়েছে সিএএ প্রসঙ্গ, সিএএ প্রতিশ্রুতি। पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আজও সিএএ চালু হয়নি। এতে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয় ক্ষোভ। বেসুরো হন বঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরও। এই পরিস্থিতি সামাল দেওয়া হলেও মতুয়ারা সিএএ এর দাবিতে অনড়। তাহলে 19-এর মতো কি 24-এর লোকসভা ভোটেও মতুয়াদের মন পেতে সেই সিএএ কেই হাতিয়ার করবে বিজেপি? तृणमूल कांग्रेस सीएए के बारे में अफवाहें फैला रही है कि सीएए जमीन पर लागू नहीं होगा। मैं आज कहकर जाता हूं, कोरोना की लहर समाप्त होते ही सीएए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को नागरिकता देंगे। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। ওরা তো ভোট দিল কি করে? তারা যদি নাগরিকই না হয় তো ভোট দিল কি করে? তারাই তো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। আর একই কথা বারবার, হিজ মাস্টার ভয়েস, তোতা পাখির বুলি, একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। একদা তৃণমূলকে ঢালাও সমর্থন দেওয়া মতুয়ারা 19-এর লোকসভা ভোটে বিজেপিকে ঢেলে ভোট দেন। 2019-এর লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁয় যেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যের প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এর মধ্যে 21-এর বিধানসভা নির্বাচনে 30টি আসন জেতে বিজেপি।
রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। 24-এও মতুয়াদের সমর্থন ধরে রাখতে বিজেপি মরিয়া। তাই কি অমিত শাহ সিএ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করলেন? এ নিয়ে জোর জল্পনা। তৃণমূল কংগ্রেস সিএ নিয়ে মিথ্যাচার করছে, খুব শীঘ্রই সিএ লাগু হবে, শিলিগুড়ির মঞ্চ থেকে স্পষ্ট জানালেন অমিত শাহ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। 7 বছর পর রাজ্যে শিক্ষক নিয়োগ। প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ নিয়েও জারি হয়েছে বিজ্ঞপ্তি। তৃণমূল সরকারের 3য় বর্ষপূর্তি, সেদিনই নিয়োগ ঘোষণা এসএসসির। 7 বছর বাদে রাজ্যে শিক্ষক নিয়োগের ঘোষণা। এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে হাজারো দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে কয়েক হাজার মামলা। এরই মাঝে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন, সেই মর্মে আমাদের দপ্তরের লোকেরা গেছিল, তাদের সঙ্গে কথা বলেছে। সেই কথার পরিপ্রেক্ষিতে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকও নিয়োগ করা হবে। দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। কত শূন্য পদ, কবে বেরোবে বিজ্ঞাপন, তা পরে জানানো হবে। 2014 সালে শেষবার নিয়োগ হয় নবম থেকে দ্বাদশে। সেই নিয়োগ নিয়েও মামলা ঝুলে আদালতে। এর উপর রয়েছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, ধর্ণা। এরই মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রধান শিক্ষক পদে কত শূন্য পদ রয়েছে তা জানতে চাওয়া হয়। সেই রিপোর্টের তথ্য পেয়ে তাজ্জব বনে যান স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। দেখা যায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে 2000-এর বেশি সরকার অনুমোদিত স্কুল। প্রধান শিক্ষকহীন স্কুল প্রায় 23%। এই রিপোর্ট প্রকাশ্যে আসায় শুরু হয় শোরগোল। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসির বিজ্ঞপ্তি। এর পাশাপাশি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব চাকরি প্রার্থী দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলেছিলেন তাদের সুযোগ করে দিতে এবার বিশেষ পদক্ষেপ। প্যানেলের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 5261টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত। এই নতুন পদ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য। এছাড়া শারীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের জন্য আরও কিছু নতুন পদ তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্কুল সার্ভিস কমিশন ইন্টিমেট করেছে, নতুন নিয়োগ প্রক্রিয়াতেও আমরা যাচ্ছি। হ্যাঁ, তো একই সঙ্গে পুরনো যারা ছিলেন তাদের দাবিকে কোথাও মান্যতা দেওয়া এবং রাজ্যে যারা নতুন যারা চাকরি প্রার্থী আছেন তাদের মেধা এবং যোগ্যতা, এই দুটিকে অগ্রাধিকার দেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রীর অভিপ্রায়, আমাদের দপ্তরের অভিপ্রায় তাই। শুধুমাত্র প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাই নয়, স্কুলগুলিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ স্তরেও নিয়োগে তৎপর স্কুল সার্ভিস কমিশন। শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য সরকার। ক্যামেরায় সুরত প্রসাদ গুপ্তার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ভোজ্য তেলে পড়বে সেটাই স্বাভাবিক, কিন্তু সব ধরনের ভোজ্য তেলে কি প্রভাব পড়ছে? সর্ষের তেল বা সয়াবিন তেলের দাম কেন বাড়ছে? এগুলো তো বিদেশ থেকে আমদানি হয় না। তাহলে কি কেউ মুনাফা লোটার জন্য তেলের কালোবাজারি করছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ ভোজ্য তেলেও। গত কয়েক মাসে চড়চড়িয়ে বেড়েছে ভোজ্য তেলের দাম। সূর্যমুখী থেকে পাম, সব তেলেই দামের ছ্যাঁকা। হঠাৎ করে কেন তেলের দামে আগুন? বিক্রেতাদের দাবি যুদ্ধের নামে চলছে কালোবাজারি। এখন ইউক্রেন থেকে আমাদের সূর্যমুখী তেলটা আসে, ইন্দোনেশিয়া নাকি পাম অয়েল ব্যান করে দেবে। সেই কালীন পাম অয়েলটা না আসার দরুন বাজারে এই অস্থিরতা পরিবেশ। যা এখনই আর কিছু ফোরকাস্ট হয়, ব্যবসায়ীরা তার কিছুটা তো মুনাফা লোটার চেষ্টা করে, মিথ্যা কথা তো বলবো না। নিশ্চয়ই কালোবাজারি হচ্ছে। যারা ক্রেতারা আছেন তারা আমাদেরকে বলছে না, কালকে নিয়ে গেলাম 160 টাকা, আজকে কি করে 170 টাকা হয়ে গেল। আমরা তাদেরকে জবাব দিতে পারছি না। মোটামুটি দিন 15 মধ্যে সয়া এবং পামের দামটাই বেশি বেড়ে গেছে। ইন্দোনেশিয়া নাকি মাল দিচ্ছে না, এই জন্য দামটা, পামের দামটা বাড়ার জন্য এই সয়ার দামটা আরো চলে গেছে। ফাটকা বাজার হচ্ছে নিশ্চয়ই কিছু, নাহলে এরকম হবে কেন? সপ্তাহ দুয়েকের মধ্যে ভোজ্য তেলের দাম বেড়েছে অনেকটাই। সর্ষের তেল, মানিকতলা বাজারে লিটার প্রতি সর্ষের তেল আগে ছিল 170 টাকা, যা এখন বেড়ে হয়েছে 180 টাকা।
পাম তেল আগে ছিল 150 টাকা আর এখন তা বেড়ে হয়েছে 165 টাকা। রাইস ব্র্যান্ড অয়েল আগে ছিল 155 টাকা, এখন হয়েছে 165 টাকা। সূর্যমুখী তেলের দাম আগে ছিল 180 টাকা, যা এখন বেড়ে হয়েছে 200 টাকা। সয়াবিন তেল আগে ছিল 175 টাকা, এখন তা বেড়ে হয়েছে 185 টাকা। দামের ঝাঁঝেই চোখে জল ক্রেতাদের। আমার মনে হচ্ছে সরকারের উপর ধ্যান দিচ্ছে না, সব নিজের মতন বাড়িয়ে যাচ্ছে, কমিয়ে দিচ্ছে। সরকারকে চাই এটা একটা ফিক্স করে দেয়, ভাই এই রেটটা থাকবে। ইন্দোনেশিয়া থেকে আসে পাম অয়েল। সূর্যমুখী তেলের আমদানি হয় ইউক্রেন থেকে। যুদ্ধের সময় থেকেই সেই তেলের দাম বেড়েছে। পাম, সূর্যমুখী বিদেশ থেকে আমদানি হয়, মানছি, কিন্তু সর্ষের তেল বা সয়াবিন তেলের দাম কেন বাড়ছে? সর্ষের তেল বা সয়াবিন তেল তো আমদানি হয় না, এখানে তো যুদ্ধের অস্থিরতাও নেই। তবে কি তেলের দামে কালোবাজারির কালো হাত? প্রশ্ন তুলছেন ক্রেতারাই। ভোজ্য তেলের বাজারের উপর নিয়ন্ত্রণ নেই সরকারের, আর তার ফলেই মজুদ বাড়ছে। অবৈধ এই মজুদের জন্যই যোগান কম বাজারে, আর তাই বাড়ছে তেলের দাম। হু হু করে তেলের দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। কলকাতায় খুন ক্যাব চালক। আজ ভোরে পার্ক সার্কাসে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। দুপুরেই খুনের কিনারা। মদের আসরে বচসার জেরেই খুন জানিয়েছে ধৃতরা, দাবি পুলিশের। বৃহস্পতিবার কাকভোর পার্ক সার্কাস সাত মাথার মোড়ের কাছে উদ্ধার হয় ক্যাব চালক শাহনাজ ফরিদের রক্তাক্ত দেহ। পার্ক সার্কাস 7 পয়েন্টে একদম ফুটপাতে তার দেহ পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়। কে খুন করলো ক্যাব চালককে, কেনই বা খুন? ঘটনা তদন্তে নামে বেনিয়াপুকুর থানা। সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করতেই উঠে আসে আসল ঘটনা। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে বুধবার রাতে মদের আসরে গোলমাল বাঁধে। একদিকে ছিলেন শাহনওয়াজের বন্ধুরা, অন্যদিকে অভিযুক্তরা। মদের আসরেই এক যুবক ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে শাহনওয়াজের উপর, কোপাতে শুরু করে। সেখানেই মৃত্যু হয় ক্যাব চালকের। मोनू नाम का लड़का फोन किया था, उसको फोन कर करके परेशान कर रहा था। तोतला आजाद बोल के वही उसका मर्डर किया है। খুনের ঘটনায় আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। अरे ऐसी पकड़ कहां से सीखी? SRMB TMT बार से सीखा। খবর এখন নিবেদন করছে Oshia Herbals Papaya Clean Face Wash. I deserve the best. খবর এখন নিবেদন করলো Oshia Herbals Papaya Clean Face Wash. I deserve the best. নিউজ ফ্ল্যাশ